প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য তোমাদের পাঠ্যসূচির অন্যতম গুরুত্বপূর্ণ একটি কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান। এই ঐকতান কবিতা নিয়ে আজকে তোমাদের সঙ্গে মত বিনিময় করব। কবিতার নাম ঐকতান। আমরা সাধারণত ইংরেজি তারিখটায় ব্যবহার করি, কিন্তু রবীন্দ্রনাথের এই বাংলা 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ এত বিখ্যাত, সেজন্য রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা সাধারণত বাংলা এই দিনটিকে বেশি করে স্মরণ করতে চাই। ওনার জন্ম হচ্ছে 1268 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ, 68 সালের 25শে বৈশাখ, মৃত্যু 1348 সালের 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথের সর্বশেষ জন্মদিন 25শে বৈশাখ, মৃত্যুর ঠিক 4 মাস পূর্বে জন্মদিনে এই কাব্যগ্রন্থটি প্রকাশ পায়, তার জন্মদিনে। রবীন্দ্রনাথ দীর্ঘ সময় সাহিত্য চর্চায় লিপ্ত থেকেছেন, অর্থাৎ 15 বছর বয়সেই তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশ পায়। এই 15 বছর থেকে, এই দীর্ঘ সময় তিনি নিজেকে সাহিত্য চর্চার মধ্যে নিমগ্ন রেখেছেন। বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে তিনি হাত দেননি, আর যেখানেই তার হাতের ছোঁয়া লেগেছে সেখানেই সোনার ফসল ফলেছে। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজেকে সমালোচনা করেছেন, আত্মসমালোচনা করেছেন এই কবিতায় ঐকতান। রবীন্দ্রনাথ তার নানা গানে, নানা কবিতায় চমৎকার করে নিজেকে দূরে বসিয়ে তিনি পর্যবেক্ষণ করেছেন তার নানা গানে। রবীন্দ্রনাথের এটা এক বিশেষ বৈশিষ্ট্য। এই যে নিজেকে দেখার যে তাগাদা, এইটা মানুষকে শুদ্ধ করে। রবীন্দ্রনাথ এই শেষ জীবনে এসে ঐকতান কবিতায় ঠিক নিজেকে এইভাবে দূরে দাঁড় করিয়ে সমালোচনা করেছেন, নিজের সমালোচনা করেছেন। এই উপলব্ধিটা এসছে অবশ্য নানা কারণে। রবীন্দ্রনাথের বিরুদ্ধে নানা অভিযোগ আছে। আমাদের তৎকালীন সময়ে কল্লোল যুগের কবিরা রবীন্দ্রনাথকে নিয়ে সমালোচনা করেছেন যে তিনি সাধারণ মানুষের কথা বলতে পারেননি, মুসলমানদের কথা বলতে পারেননি। তিনি শুধু প্রেম, সৌন্দর্য, ছন্দের কথা বলেছেন, সৌন্দর্যের কথা বলেছেন। তিনি এমনটাই বলতে চেয়েছেন যে এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গসম। এই চাঁদের আলো দেখে মরতে ইচ্ছে করে রবীন্দ্রনাথের। আর সুকান্ত বলেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই যে বাস্তববাদী লেখক, তারা রবীন্দ্রনাথের এই কল্পনার জগতে বিচরণকে সমালোচনা করেছেন। কিন্তু সত্যি কি রবীন্দ্রনাথ একেবারে কল্পনার জগতেই ছিলেন? রবীন্দ্রনাথ একেবারে ঐকতান কবিতায় যদি আসি, এটা অবশ্যই সত্য যে রবীন্দ্রনাথ এত বৃহৎ জগৎ, তার সাহিত্য জগৎ,
যে এই সংক্ষিপ্ত পরিসরে রবীন্দ্রনাথকে উপস্থাপন করা সম্ভব নয়। আমরা সেজন্যেই আজকে প্রধানত ঐকতান কবিতার মধ্যেই চলে যেতে চাই। নইলে আমরা রবীন্দ্রনাথের জীবনী, এই বাস্তবতার মুখোমুখি কেন হয়েছেন এই সমস্ত কথা বলতে গেলে হয়তো ঐকতান কবিতায় আমি যেতে পারবো না। সেজন্যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি ঐকতান কবিতায় যাব। ঐকতান কবিতা নিশ্চয়ই তোমরা পড়েছ, এর আগেও একবার পড়ানো হয়েছে ক্লাসে, তবুও আমি দ্বিতীয়বারের মতো বোঝানোর চেষ্টা করছি, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ কবিতা। রবীন্দ্রনাথ এই কবিতায় প্রথমেই বলছেন, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর, কত না রাজধানী। এটা খুব সত্য কথা। এই বিশাল এই ব্রহ্মাণ্ড, এই বিশ্ব সৃষ্টি, এই সৃষ্টি ব্যাপক, আমরা কতটুকু জানি। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তোমার চারপাশে 10 ফিট করে, এই 10 ফিট জায়গায় কি কি আছে তার নাম বলো, তুমি বলতে পারবে না। ওই গাছগুলোর নাম বলতে পারবে না, হয়তো বা একটি ছোট্ট পোকা ওখানে ঘাসের মধ্যে লুকিয়ে আছে, সেই পোকাটির নাম বলতে পারবে না। কারণ এই বৃহৎ সৃষ্টির একেবারেই ক্ষুদ্র অংশে একজন মানুষ অবস্থান করেন। রবীন্দ্রনাথও কিন্তু তাই বলছেন যে কত নগর, রাজধানী, কত জীববৈচিত্র্য, কত মানুষ, কত পাহাড়, সমুদ্র, এই নানা বৈচিত্র্যময় এই পৃথিবী, নানা বিশাল আয়োজন দিয়ে এই পৃথিবী সৃষ্টি। এই বিশাল আয়োজনের একেবারেই ক্ষুদ্র একটি কোণে, এই মহা সৃষ্টির তুলনায় সত্যি কি আমার অবস্থান ব্যাপক অঞ্চলে? সামান্য একটু ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে আমি অবস্থান করি। আমার এই অবস্থানে থেকে একজন মানুষের পক্ষে এই বিশাল পৃথিবীর সকল বিষয় অবগত হওয়া সম্ভব নয়। রবীন্দ্রনাথ তার এই প্রথম এই অপূর্ণতা, দীনতা, অক্ষমতা এইটা প্রকাশ করেছেন। শুধু তার অক্ষমতা প্রকাশ করেননি, পরোক্ষভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে একজন মানুষের পক্ষে কোনো ক্রমেই পৃথিবীর সমস্ত কিছু জানা সম্ভব না। তাহলে তিনি বলে নিচ্ছেন প্রথমেই যে একজন মানুষের পক্ষে জানা সম্ভব না, সেই জন্য সকল বিষয় নিয়ে লেখাও সম্ভব না। কিন্তু রবীন্দ্রনাথ তারপরেই বলছেন যে জানা সম্ভব না, কিন্তু তারপরেও আমি অক্ষয় উৎসাহে এই পৃথিবীর সমস্তটা জানবার চেষ্টা করেছি। কখনো ভ্রমণ করে, কখনো চিত্রময়ী বাণী যে সমস্ত লেখক লিখেছেন সেই সমস্ত চিত্রময়ী বাণী আমি পড়ার চেষ্টা করেছি অক্ষয় উৎসাহে, যেখানে চমৎকার ভৌগোলিক বা সেই দেশের ইতিহাস, সেই দেশের ঐতিহ্য, এই বিষয় নিয়ে যে উঁচুমানের লেখা, সেই লেখা পড়ে আমি নিজেকে সমৃদ্ধ করবার চেষ্টা করেছি। আর এই জ্ঞানকে তিনি একটি পর্যায়ে বলছেন কি যে ভিক্ষালব্ধ ধনে নিজেকে সমৃদ্ধ করেছি। ভিক্ষালব্ধ ধন কেন বললেন? ভিক্ষালব্ধ ধন মানে কি? আমি ভিক্ষা চাই, সেই টাকাটা তো আমার না, অন্যের টাকা আমি চাই যে ঠিক আছে টাকাটা তো কয়টা টাকা দাও। অন্যের জ্ঞান আমি ধার করে নিয়েছি, ধার না, এটা ভিক্ষা করে নিয়েছি, ভিক্ষা করে নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছি। এইভাবে অন্যের জ্ঞান, অন্যের চিত্রময়ী বাণী, অন্যের যে সাহিত্য, এই সমস্ত সাহিত্য পড়ে, ভ্রমণ সাহিত্য পড়ে আমি নিজেকে সমৃদ্ধ করবার চেষ্টা করেছি, পৃথিবীকে জানবার চেষ্টা করেছি। তারপরেও রয়ে গেছে ফাঁক, কারণ এর পরেও সমস্তটা জানা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? আমি যদি তাজমহল না দেখি, তাজমহলের বর্ণনা পড়লেই কি তাজমহল দেখার সত্যিকার বাস্তব যে অভিজ্ঞতা, দেখার যে অভিজ্ঞতা, সেটা কি পুরোপুরি অর্জন করা সম্ভব? সম্ভব নয়। তবুও কল্পনায়, অনুমানে তিনি এই সমস্ত ইতিহাস, ঐতিহ্য, এই সমস্ত যেখানে যেতে পারেননি সেখানকার জীবন জানবার চেষ্টা করেছেন। কিন্তু ফাঁক থেকে গেছে, এই অপূর্ণতা তিনি স্বীকার করেছেন। আর সবচেয়ে যেটি বেশি করে বলেছেন, আমাদের এই কবিতাতে হয়তো দুটো লাইন বাদ গেছে, আমি মনে করি দুটো লাইনের খুব গুরুত্ব। সবচেয়ে দুর্গম সে মানব হৃদয় আপন অন্তরালে। সবচেয়ে এই পৃথিবীর অনেক কিছু জানা সম্ভব, অনেক কিছু বোঝা সম্ভব, কিন্তু তার চাইতেও সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষের
এই মনের মধ্যে ঢোকা মানুষের মধ্যে কি কাজ করে যায় সত্যি সবচেয়ে দুর্গম। তিনি রবীন্দ্রনাথ বলছেন যে সবচেয়ে দুর্গম সে মানব হৃদয়। আর এই মানুষকে জানা যায় কখন? কিছুটা জানা যায় যখন অন্তরে অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। যদি অন্তর দিয়ে মানুষের কাছে মেশা যায় তবেই কিছুটা মানুষকে জানা যায়। কিন্তু অন্তরে অন্তর মিশাতে হলে তো মানুষের কাছাকাছি যেতে হবে। হঠাৎ করে একদিন দেখা হলো আর তার সঙ্গে কি সব মনের ভাব হয়ে যায়? মনের কথা বিনিময় করে সে? নিবিড় সম্পর্ক তৈরি করার পরেই তবেই একজন মানুষ কিন্তু তার মনের কথা, মনের কষ্টটি আরেকজনের কাছে প্রকাশ করে। তাহলে এই অন্তরের কাছে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে তার কাছাকাছি যেতে হবে। অন্তর মিশালে অন্তরের কথা যে জানা যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তোমরা একটা গান শুনে থাকবে, বিদেশে বিপাকে যাহার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে ছেলের মাওরে মাঝি বায়া যাওরে। মা কেন জানেন? মা জানেন ছেলের অন্তরের সাথে তার অন্তরের যোগ আছে, নারীর যোগ আছে। এই রকম মানুষকে খুব কাছাকাছি নিয়ে আসতে পারে ভালোবাসা, প্রেম, পরস্পরের খুব সান্নিধ্য। এই সান্নিধ্য পাওয়ার সুযোগ তো রবীন্দ্রনাথের ঘটেনি। তাই তিনি তার জীবনীতে কি বলছেন? যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। রবীন্দ্রনাথ অকপটে স্বীকার করছেন যে আমি কেন মানুষের সঙ্গে মিশতে পারিনি, কেন সাধারণ মানুষের কথা আমি লিখতে পারিনি। এই রবীন্দ্রনাথ বলছেন কি যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। আমরা জানি তো রবীন্দ্রনাথ জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর বাবা। জোড়াসাঁকোর সেই জমিদার বাড়িতে গেলে বোঝা যায় কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন। সেখানে তিনতলার একেবারে ক্ষুদ্র একটি জানালা দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা তিনি দেখেছেন। তার আত্মজীবনীতে বলছেন যে আমি তিনতলা থেকে অনেক দূরে একটি পুকুরে উলঙ্গ ছেলেরা পুকুর পাড়ে যখন ন্যাংটা হয়ে ঝাঁপ দিচ্ছে, ওই জীবনে প্রতি হাতছানি আমাকে দিয়েছে, কিন্তু আমার সুযোগ ছিল না। এইভাবে সাধারণ মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন থেকেছেন। তিনতলার জানালা দিয়ে দেখে সাধারণ মানুষকে উপলব্ধি করা সম্ভব নয়। রবীন্দ্রনাথ সেটা স্বীকার করেছেন যে আমি ক্ষুদ্র একটি জায়গায় বসে আছি। আরেকটি চরম সত্য কথা বলেছেন। এমন সত্য কথা অনেকেই বলতে পারেন না। অনেক বাস্তববাদী কবি যারা জীবন ঘনিষ্ঠ কবি হিসেবে দাবি করেন, আমার ধারণা যে তারাও এত চরমতম সত্য কথা বলেছেন কিনা, যে কৃষক মাঠে কৃষিকাজ করছে, জেলে ফেলে জাল, এইভাবে সাধারণ মানুষের বিচিত্র কর্মভার, নানা বিচিত্র কর্মে নিয়োজিত এই সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের বিচিত্র কাজ। এবং চরমতম সত্য কথাটি স্বীকার করছেন এইভাবে যে এই সাধারণ মানুষের উপরে ভর দিয়ে চলিতেছে এই বিশ্ব সংসার। এই যে সভ্যতা, এই সভ্যতা গড়ে তুলেছে সাধারণ মানুষ। এই রাস্তাটা গড়ে তুলছে সাধারণ মানুষ, শ্রমিক। এই বিল্ডিংটা গড়ে তুলেছে একজন সাধারণ শ্রমিক। সত্যিকার অর্থেই শিক্ষিত মানুষ আমরা পরিকল্পনা দিতে পারি, কিন্তু বাস্তবায়নটা করে সত্যিকার অর্থেই শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষের উপর ভর দিয়ে যে সভ্যতা গড়ে উঠছে, চরমতম সত্য কথা রবীন্দ্রনাথ এখানে স্বীকার করলেন যে তারই পরে ভর দেওয়া চলিতেছে এই বিশ্ব সংসার। এই যারা শ্রমজীবী মানুষ তারা আমাদের কিন্তু সম্মান থেকে বিচ্ছিন্ন। আমরা কজন মানুষ এই সাধারণ মানুষের এই যে এত বড় ত্যাগ, এই যে তারপর ভর দিয়ে চলিতেছে বিশ্ব সংসার, এই উপলব্ধিটা আমরা কজন মানুষ করি? সত্যি কি কাজের মেয়েটির সঙ্গে সেই ব্যবহারটি করি? আমরা বাড়িতে যে কাজের মেয়েটি সব কাজ করে যায়, আমরা তার সঙ্গে সেই মানবিক আচরণটুকু করি না, তার ন্যূনতম সম্মান নেই। মাঠে যে কৃষক ফসল উৎপাদন করছে, যে চাউলের ভাত খেয়ে আমি এইভাবে সুন্দরভাবে ভদ্রভাবে ঘুরে বেড়াচ্ছি, সেই কৃষককে সত্যি কি আমি মর্যাদা দিই, সম্মান দিয়ে কথা বলি?
বলি না। এই মুহূর্তে আমার জাতির পিতা বঙ্গবন্ধুর একটা বক্তৃতার কথাও মনে পড়ছে, যে তিনি চমৎকার করে বলেছেন যে ওদের সম্মান করে কথা বলো। রবীন্দ্রনাথও সেইটা বলেছেন, সেই উপলব্ধিটা রবীন্দ্রনাথের মধ্যে আমরা দেখেছি, যে তাদের আমরা সম্মান দিয়ে কথা বলি না, সম্মান দিই না, চির নির্বাসনে আছে। এই সাধারণ মানুষকে আমি জানতে পারি না। ওই যে বলছেন যে কাছে গেলে, তাদের কাছে মিশলে তবেই গা তাদের জীবন সম্বন্ধে জানা যায়, তবেই গা তাদের জীবন নিয়ে সাহিত্য রচনা করা যায়। তারপরে কি বলছেন রবীন্দ্রনাথ, যে মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। রবীন্দ্রনাথ মাঝে মাঝে প্রাঙ্গণের ধারে গেছেন, ঘরের ভিতরে, বাড়ির ভিতরে যেতে পারেননি। সে সময় সামাজিক নানাভাবে প্রতিবন্ধকতা ছিল। তিনি ব্রাহ্ম শ্রেণীর মানুষ, হিন্দুদের মধ্যেও বৈষম্য ছিল, বর্ণ বৈষম্য আছে। মুসলমানদের বাড়িতে হিন্দুর প্রবেশ করা, মুসলমানদের হিন্দুর বাড়িতে প্রবেশ করা, নানা তখন প্রতিবন্ধকতা ছিল। আর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, যে একজন ধনিক শ্রেণীর মানুষ, জমিদার শ্রেণীর মানুষ হঠাৎ করে একজন কৃষকের বাড়িতে গেলে কৃষক তার মনের কষ্টের কথা বলবে না। আমরা কি তাই বলি? আমি গরিব মানুষ যদি হই, আমার বাড়িতে যদি কোনো বড় লোক অতিথি আসে, আমি কি আসার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে চাউল নেই তাই বলবো? আমি ধার করে হলেও তার জন্য সর্বোচ্চ তাকে সম্মান দেওয়ার চেষ্টা করব। ও খেয়ে মনে করবে যে ভালোই তো আছে। আমার সত্যিকার অবস্থাটা সে উপলব্ধি করতে পারবে না একদিনে। কখন সম্ভব? আমার সঙ্গে যদি দীর্ঘদিন মেশে, তবেই সম্ভব। তো রবীন্দ্রনাথের সেটা সম্ভব হয়নি। তবে সবচেয়ে মজার ব্যাপার, ভালো লাগার বিষয়, আমরা কুষ্টিয়ার মানুষ হিসেবে অহংকার করতে পারি, গর্ব করতে পারি যে রবীন্দ্রনাথের এই যে তিনতলার জানালা থেকে মাটিতে আসার সুযোগ করে দিয়েছে কিন্তু আমাদের এই কুষ্টিয়ার এই শিলাইদহ। প্রথম তিনি মানুষের সান্নিধ্যে আসবার সুযোগ পেয়েছেন শিলাইদহে এসে। তিনি যখন 1889 সালে শিলাইদহে এসে স্থায়ীভাবে থাকবার ব্যবস্থা হলো, জমিদারি দায়িত্ব নিলেন 92 সালে। এই 89 সাল থেকেই শিলাইদহে তিনি স্থায়ীভাবে অনেকখানি থেকেছেন। এই সময়ে তার সাধারণ মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। আর সেজন্যেই রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিগুলো কিন্তু এই শিলাইদহে আসার পর থেকে, এই যে মানুষের প্রতি, সাধারণ মানুষকে উপলব্ধি করা, বোঝা, এই সুযোগটা করে দিয়েছে শিলাইদহ, প্রতিসর বা ওই শাহজাদপুর, এই জায়গাগুলো, প্রধানত শিলাইদহে এসে তিনি লালন সাঁইজির গানের সঙ্গে পরিচয় হয়েছেন, গগন হরকরার সঙ্গে পরিচিত হয়েছেন। তারপরে তিনি, আমরা দেখব যে এখানে তিনি শিবু সাহার কীর্তন শুনেছেন, সর্বক্ষেপে বৈষ্ণবীর গান শুনেছেন। তিনি যখন বজরা নিয়ে পদ্মা যোগে আসতেন শিলাইদহে, পদ্মা নদী হয়ে তিনি সপরিবারে আসতেন। অমলা দাস, চিত্তরঞ্জন দাসের বোন, তাকেও সঙ্গে নিয়ে আসতেন। তিনি বজরার মধ্যেও গান শুনতেন। যদিও রবীন্দ্রনাথের স্ত্রীকে এই অমলা দাস কাকি বলতেন, তো দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। এই বন্ধুত্ব দেখে তিনি একসময় গান রচনা করেছেন। ওই দুজন সখীর যে কথাবার্তা, সেটা আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই, ওরা খুব মজা করে কথা বলে। এরকম এই পদ্মা যুগে যখন গেছেন, পদ্মার পাড়ের মানুষের জীবনযাপন কিছুটা হলেও দেখেছেন, সাধারণ মানুষকে দেখেছেন। শিলাইদহে এই সাধারণ মানুষের সঙ্গে মিশবার চেষ্টা করেছেন। সকালবেলায় তিনি বাইরে হাঁটতে যেতেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছেন, তাদের জীবন উপলব্ধি করবার চেষ্টা করেছেন। আর এখানেই সেই সাধারণ মানুষের সঙ্গে কিছুটা পরিচয় হয়েছে। সেই জন্যেই তার এই উপলব্ধিটা, যে মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। তারপরে কি বলছেন, তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমি মেনে নিচ্ছি, তোমরা যে আমাকে দোষারোপ করছো যে সর্বত্রগামী হতে পারিনি, আমি মেনে নিচ্ছি। আমি জানি আমার কবিতা, আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। তাই আমি মেনে নিই আমার সুরের অপূর্ণতা। একেবারে তিনি তার যে সুরের অপূর্ণতা, সেটা তিনি চমৎকারভাবে অকপটে স্বীকার করে নিচ্ছেন যে আমার কবিতা
আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী, তাই আমি মেনে নিই সেই নিন্দার কথা। আমার সুরের অপূর্ণতা আছে, সেটা মেনে নিই এই জন্যে যে একজন মানুষের পক্ষে আসলেই সব কিছু জানা সম্ভব না। আর আমার যে সামাজিক যে প্রতিবন্ধকতা, সেইটা আমাকে ওই সাধারণ মানুষকে জানতে দেয়নি সেইভাবে। তাই কি চাই? তাই চাই যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। তিনি প্রত্যাশা করেছেন যে সেই রকম একজন কবি যে মাটির কাছাকাছি থেকে উঠে আসা ওদের জীবন নিয়ে কবিতা রচনা করবে, সাহিত্য রচনা করবে, সেরকম একজন কবিকে প্রত্যাশা আমি করি। তার জন্য আমি কান পেতে আছি। ঐকতান, এই ঐকতান, এই শব্দের অর্থটা কি? ঐকতান মানে এক সুর। আমরা গান করি, আমি অবশ্য কিছুটা গানের মানুষ। গান যখন করি তখন আমার স্কেল কি? যদি বলি সিসার, তো সিসার সমস্ত যন্ত্র বাঁধা হয়, একতারা, দোতারা, তবলা, গিটার, ওই কিবোর্ড, সমস্ত কিছু কিন্তু ওই সিসার বেই বাঁধতে হবে এবং একই সুরে সবাই সুর মিলাবে। আর সকল যন্ত্র যখন একই সুরে বাজবে তখন ঐকতান তৈরি হবে। তাই ঐকতান কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কি প্রত্যাশা করছেন যে আমি গান করছি, তুমি তবলা বাজাও, আর একজন গিটার বাজাও। আমি জীবনের সৌন্দর্যের দিকটা, মানুষের যে একেবারে অন্তরের যে আকাঙ্ক্ষা, ভালো লাগা, প্রেম, প্রকৃতি, সৌন্দর্য চেতনা বা আধ্যাত্ম চেতনা, সে সমস্ত বিষয়গুলো নিয়ে লিখছি, তোমরা বাকিটা লিখো। ঐকতান তৈরি হোক, সবার সম্মিলিত এই প্রয়াসে এই পৃথিবীর সকল বিষয় উঠে আসুক, তখন ঐকতান তৈরি হবে। রবীন্দ্রনাথ এই যে একেবারে অকপটে তার এই অপূর্ণতাটা স্বীকার করে নিয়েছেন, তারপরেও আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, রবীন্দ্রনাথ একেবারে সাধারণ মানুষের কথা বলেনি, তা কিন্তু ঠিক নয়। আমি তো মনে করি সবচাইতে সাধারণ মানুষের অন্যতম সেরা একটি কথা হচ্ছে, এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। একজন জমিদার হওয়া সত্ত্বেও চরমতম সত্য কথা আর কজন বলেছেন? শিল্পী রবীন্দ্রনাথ বলেছেন। জমিদার রবীন্দ্রনাথের পক্ষে কথা বলা সম্ভব নয়, কিন্তু শিল্পীকে সৎ হতে হয়। সেই শিল্পী রবীন্দ্রনাথ বলেছেন, এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তার জ্ঞানের অপূর্ণতা যে পূরণ করার চেষ্টা করেছেন, তিনি কিন্তু নানা দেশ ভ্রমণ করেছেন, ভ্রমণ করে এসে তার অভিজ্ঞতা প্রকাশ করেছেন। রাশিয়া ঘুরে এসে তিনি কালান্তর পত্রিকায় বলছেন, নাঙল যার জমি তারই হওয়া উচিত। একজন জমিদার হিসেবে এর চাই তার কি চরমতম সত্য কথা বলতে পারে? রবীন্দ্রনাথ সেটা বলেছেন, শিল্পী রবীন্দ্রনাথ সেটা বলেছেন। অথবা রাশিয়ায় যখন কালো মানুষদের উপরে নির্মম অত্যাচার হয়েছে, তখন কিন্তু শিল্পী রবীন্দ্রনাথ বলছেন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নিকটের চেয়ে, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারণের চেয়ে, সভ্যতার বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জতা। এই ব্রিটিশ সাদা মানুষরা যে কালো মানুষদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে, সে অত্যাচারের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে এইসব ম্লান মুখে দিতে হবে ভাষা, এইসব ক্লান্ত শ্রান্ত ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে একত্র বুক বেঁধে দাঁড়া দেখি সবে, যার ভয় ভীরু তোমাছে, যখনই দাঁড়াইবে তুমি পালাইবে সে ধে। কেমন করে পালাবে? পথ কুকুরের মতো। এই যে সাধারণ মানুষ যখন সচেতন হবে, অধিকার সচেতন হবে, এইভাবে এই যে সাধারণ মানুষের মুক্তির অন্যতম শর্ত হচ্ছে যে সচেতনতা, সে কথা তো তিনি বলছেন। তিনি ব্রিটিশ যে সভ্যতা, সেই সভ্যতাকে প্রথমে স্বাগত জানিয়েছেন, কিন্তু একটি পর্যায়ে উপলব্ধি করেছেন তো যে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নিবার আগে তাই ডাক দিয়ে যায় সংগ্রামের তরে, যারা প্রস্তুত হতেছ ঘরে ঘরে। তিনি বুঝেছেন যে না পোষে ব্রিটিশে এদেশ ছেড়ে যাবে না, সংগ্রাম করা লাগবে। ফলে তার পক্ষে যতটুকু করা সম্ভব, রবীন্দ্রনাথ যে পরিবেশে বড় হয়ে উঠেছেন, সেই পরিবেশে বেড়ে ওঠা একজন মানুষের পক্ষে সাধারণ মানুষের প্রতি মমতা যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখিয়েছেন। তিনি প্রেম সৌন্দর্যের কথা বলেছেন এবং মানবতার পক্ষে বলেছেন। যখনই দেখেছেন মানবতার বিপর্যয়, তখন কিন্তু চুপ করে থাকেননি। তিনি জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের পরে তার নাইট উপাধি প্রত্যাখ্যান করেছেন। এভাবে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন, বিশ্বকবি হয়ে উঠেছেন, কিন্তু তারপরেও তার অতৃপ্তি যে আমি বিশ্বকবি, আমার কবিতায় বিশ্বের সকল ভাবনাটা উঠে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা কিছুটা ফাঁক থেকে গেছে। আমি এই অপূর্ণতা স্বীকার করে নিয়েই তিনি প্রত্যাশা করেছেন যে সেই মাটির কাছাকাছি থাকা একটা মানুষ, যাদের জীবন সত্যিকারের জীবনকে উপলব্ধি করে কবিতা সাহিত্য রচনা করবেন, সেরকম একজন কবি সাহিত্যিককে প্রত্যাশা করেছেন। কিন্তু সেই সাহিত্যিক যেন কৃত্রিম পণ্যে ব্যর্থ হয়, গানের পরশরা কৃত্রিম ভালোবাসা না দেখায়। আমার এক্ষেত্রে ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতার লাইন মনে পড়ে। ইন্দিরা গান্ধী হেলিকপ্টারে করে বন্যার্ত মানুষকে দেখতে যাচ্ছেন, তো ওখানে একটি চমৎকার লাইন উনি সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, ম্যাডাম কখন না মুখ ফসকে বেরিয়ে পড়ে, বা কি সুন্দর দৃশ্য। হেলিকপ্টারে চড়ে বন্যার্ত মানুষের সত্যি কষ্টটা উপলব্ধি করা সম্ভব নয়। এই সত্যই বোঝাতে চেয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়। এদেশের শ্রমজীবী মানুষকে পুঁজি করে অনেক সাহিত্যিক সাহিত্য রচনা করেন, কিন্তু ব্যক্তি জীবনে তারা তাদের সান্নিধ্যে যান না, তাদের কষ্টকে সত্যিকার উপলব্ধি করেন না। এইরকম কবিরও পরোক্ষভাবে রবীন্দ্রনাথ কিন্তু এই সমস্ত কথার মধ্যে দিয়ে সমালোচনা করেছেন। পরোক্ষভাবে কেমন বলছেন যে ভালো নয়, ভালো নয় শৌখিন মজদুরি। কি বলে, সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয়, ভালো নয় সে তো শৌখিন মজদুরি। শখ করে একদিন ওই মাঠে কাজ করা আর প্রতিদিন রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাঠে কাজ করা এক কথা নয়। একদিন শখ করে ওই কাজটি করা যায়, কিন্তু সত্যিকার ওই কাজটি যারা করে তাদের মর্মের বেদনা উদ্ধার করে, তাদের মনের কথাটি উদ্ধার করে যেন সাহিত্য রচিত হয়, আর তাদের সত্যিকার বেদনাটা উপলব্ধি করে যেন সাহিত্য রচিত হয়। এই যে একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো কোথাও, সেখানে একতারাও যেন যোগ্য সম্মান পায়। এই একতারাও যোগ্য সম্মান পায়, এর মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন সাধারণ মানুষ যেন সেখানে মর্যাদা পায়, আর ওই সাহিত্যের মধ্যে সাধারণ মানুষ যেন তার আনন্দ খুঁজে পায়, রস খুঁজে পায়, তার জীবনকে দেখতে পায়। সে যদি সেই সাহিত্য পড়ে আনন্দ না পায়, তাহলে তাদের জীবন নিয়ে সাহিত্য রচনা করে লাভ নেই। অনেক সাহিত্যিক আছেন যে সাধারণ মানুষের জীবনকে নিয়ে এত দুর্বোধ্য সাহিত্য রচনা করেছেন, সাধারণ মানুষ সারা জীবন পড়েও কিছু বুঝবে না। রবীন্দ্রনাথ সেরকম সাহিত্যিকের বিপক্ষে পরোক্ষভাবে কিন্তু এখানে কথা বলেছেন, যে ওরা যেন সত্যিকার আনন্দ পায় সেই সাহিত্য পড়ে, আর তারা যেন যারা এই বিশ্ব সভ্যতার কাছে সবচেয়ে প্রয়োজনীয় মানুষ হওয়া সত্ত্বেও মাথা নত করে থাকে, একেবারে সম্মানের চির নির্বাসনে যারা অবস্থান করছে, সেই নির্বাসিত ওই সাধারণ মানুষ যেন সত্যিকার মর্যাদা পায়, সত্যিকার সেই সাহিত্যের মধ্যে তাদের জীবনকে দেখতে পায়, তারা যেন আনন্দ পায়, তারা নিজেকে খুঁজে পায়। এইরকম একজন সাহিত্যিক ইস্যু আমরা সবাই মিলে ঐক্যতান গড়ে তুলি, একেবারে আমরা সবাই মিলে গান করে পরিপূর্ণ করে তুলি এই পৃথিবীর এই সাহিত্যকে, এই সাহিত্যের যে আসর, সেই আসরটাকে পরিপূর্ণ করে তুলি। চারিদিক হতে আমরা একসঙ্গে একটি গান তৈরি করি। একজন শিল্পী যখন গান করেন অনেক ইনস্ট্রুমেন্ট বাজে, কিন্তু ইনস্ট্রুমেন্ট কী জন্য বাজে কিন্তু শিল্পীকে সহযোগিতা করার জন্য, তারপরে ঐক্যতান তৈরি হয়। তেমনি নানা অঙ্গন নিয়ে এক একজন সাহিত্যিক কাজ করবেন। কেউ নাটক নিয়ে, কেউ এই সাধারণ মানুষকে নিয়ে, কেউ প্রেম নিয়ে, কেউ অধ্যাত্ম চেতনা নিয়ে, নানা বিষয় নিয়ে কবিতা সাহিত্য রচনা করি, একটা সমন্বিত একটা রূপ দাঁড়াবে সাহিত্যের, তখন পরিপূর্ণ হবে। ফলে রবীন্দ্রনাথ এই কবিতায় যেমন আত্মসমালোচনা করেছেন, পরোক্ষভাবে তার যারা সমালোচনা করেছেন তাদেরও পরোক্ষভাবে কিছুটা সমালোচনা করে সত্যিকার সাধারণ মানুষের একজন সাহিত্যিক প্রত্যাশা করেছেন, যার মধ্য দিয়ে পরিপূর্ণ একটি সাহিত্য পরিমণ্ডল গড়ে উঠবে, ঐক্যতান তৈরি হবে, এই বিশ্ব সুন্দর হবে। সত্যিকার অর্থেই সাধারণ মানুষকে বাদ দিয়ে আমরা একটি শ্রেণী যদি অনেক উপরে উঠতে চাই, তাহলে সহ্য করবে না প্রকৃতি। আমরা এই করোনাকালে সেই সত্য উপলব্ধি করছি।
এই মানুষকে উপেক্ষা করে একটি শ্রেণী, একটি রাষ্ট্র অনেক অহংকারী হয়ে উঠেছে, মানবতাকে উপেক্ষা করে দুর্দণ্ড প্রতাপ দেখিয়েছে। সেই প্রতাপের কি জবাব একটি সাধারণ ছোট্ট একটি ভাইরাস কত বড় জবাব দিচ্ছে, কিন্তু সেই শিক্ষা আমরা অর্জন করছি না, গ্রহণ করছি না। এইভাবে আমরা সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার সত্যিকারভাবে, আন্তরিকভাবে, শুধু লোক দেখানো না, আন্তরিকভাবে সাধারণ মানুষের কাছে যাব, এই শিক্ষা যেন আমরা অর্জন করি। এই মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি ভালোবাসাটা অর্জন করি। রবীন্দ্রনাথ একেবারে শেষ জীবনে যেটা উপলব্ধি করেছেন, আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ঐকতান কবিতার মধ্য দিয়ে। আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের জীবনে, আমরা যেন সত্যিকার সাধারণ মানুষের সত্যিকার বন্ধু হয়ে উঠতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে এই স্বল্প পরিসরে ঐকতান কবিতা নিয়ে যেটুকু বলা সম্ভব হলো সেটা বলবার চেষ্টা করলাম। এরপরেও যদি কিছু জানার থাকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানা যেতে পারে। আর এই কবিতা নিয়ে অনেক বড় ক্লাস নেওয়া সম্ভব, সেটা এই স্বল্প পরিসরে শেষ করতে হবে, আমাদের সীমাবদ্ধতা আছে, সেই জন্যই এভাবেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদ থেকো, আর এই যে নিয়মকানুন বলা হচ্ছে করোনা থেকে নিজেকে মুক্ত রাখার জন্যে, সেই নিয়মকানুনগুলো ভালোভাবে মেনে চলবে এবং মেনে চলার জন্য সবাইকে পরামর্শ দেবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।